দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিশ সংলাপে আপনাদের সাথে আছি আমি শামীমা দোলা। বাংলাদেশে পর্যটন শিল্পের রয়েছে অপার সম্ভাবনা। পর্যটনের অযুত সম্ভাবনার এ দেশের আনাচে কানাচে রয়েছে বহু পুরাকৃতি, স্মৃতিগাঁথা, নদ নদী ও হাওর-বাওর। এখানে আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, আবার বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। বাংলার অপার সৌন্দর্য দেখতে আসেন বছরে প্রায় 5 লাখ বিদেশি পর্যটক। এতে জিডিপিতে পর্যটন খাতে প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান বাড়ছে। কিন্তু বৈশ্বিক মহামারীর ধাক্কায় সবচেয়ে বিপর্যস্ত পর্যটন খাত। করোনা পর্যটনের সব সম্ভাবনাকে গুঁড়িয়ে দিয়েছে। এমন অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে আজ সোমবার পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। পর্যটন খাতের বর্তমান সংকট আর সম্ভাবনা নিয়ে আজকের বিশ সংলাপ সাজানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমাদের পর্যটন বিষয়ক একটি প্রতিবেদন রয়েছে, আগে সেটি দেখে আসি। সাগর, পাহাড় আর সবুজের মিতালির নৈসর্গের বাংলাদেশ, কিন্তু অপার সম্ভাবনার এমন পর্যটন খাত বাস্তবতায় হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। চাষর মৌলভীবাজারের কথা ধরা যাক। বিস্তীর্ণ চা বাগান, লাউয়াছড়া পার্ক, মাধবপুর লেক এ যেন এক বিস্ময়। অথচ অবকাঠামোগত সীমাবদ্ধতায় বাড়ছে না সেখানে পর্যটকের সংখ্যা। কর্তৃপক্ষ অথরিটি আমাদের জন্য এমন কোনো সুবিধা দিয়েছে তেমন মনে হয় না। যেগুলো আছে এটি মোটামুটি কোনো ব্যবস্থা নাই। পর্যটকদের কাছে আকর্ষণীয় কক্সবাজার, সেন্ট মার্টিন, পার্বত্য অঞ্চল, সিলেট, সুন্দরবনের মতো নৈসর্গিক স্থান, কিন্তু সেখানেও নানা সীমাবদ্ধতায় খুব বেশি দেখা নেই বিদেশি পর্যটকের, বরং দিন দিন কমছে। অথচ মহামারী করোনার মতো প্রতিকূলতা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত, নেপাল, ভুটানের পর্যটন। আমাদের অনেকেরই অফিস ছেড়ে দিতে হয়েছে, অনেকের যারা কর্মী আছে তাদেরকে ছেড়ে দিতে হয়েছে। এই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য আমাদের আরো 2 থেকে 3 বছর সময় লাগবে। এমন বাস্তবতায় আবার এলো বিশ্ব পর্যটন দিবস। বিশেষজ্ঞরা বলছেন এই খাতকে আকর্ষণীয় করতে নিতে হবে দ্রুত সময়ে বাস্তবায়নযোগ্য পদক্ষেপ। যোগাযোগ ব্যবস্থা, থাকার ব্যবস্থা, অবকাঠামো এবং টুরিস্টদের জন্য যে সমস্ত ফ্যাসিলিটিস এনশিওর করা প্রয়োজন সেগুলো আমরা করতে পারবো না। সান্ধ্য বিনোদনের কোনো ব্যবস্থা নেই। তারা ধরেন কক্সবাজারে গেল বা রাঙামাটি খাগড়াছড়ি অন্তর্গত গেল, সূর্যাস্তের পরে তারা হয়তো ঘরে ফিরে আসে। বিদেশি পর্যটকদের টানতে কক্সবাজারে ফরেন জোনে কাজ চলছে জানিয়ে বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী বলছেন দ্রুতই সংকট কেটে যাবে এই খাতের। সিলেট থেকে যে কোনো একজন পর্যটক আশেপাশে সুনামগঞ্জ বলেন, সিলেট বলেন, মৌলভীবাজার, তারা যাতে সকালে বের হয়ে এই স্পটগুলো দেখে আবার নিরাপদে ফিরতে পারে, সেই ধরনের একটা ব্যবস্থা যাতে থাকে। আমরা সিলেটেও বাস দেবো, কক্সবাজারে দেব, এই কাজগুলো আমরা নিয়ে এগিয়ে চলছি। দ্য ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল বলছে বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীর কারণে গেল 2 বছরের পর্যটন খাতে অন্তত 5 কোটি কর্মী চাকরি হারিয়েছেন। বাংলাদেশেও সেই সংখ্যা কয়েক হাজার। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। দর্শক, আলোচনায় আজ আছেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, এফপিসিসিআই এর পরিচালক নাসির মজুমদার, কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার কামাল, চট্টগ্রামের হোটেল মোটেল উদ্যোক্তা সালেহ আহমেদ। স্বাগত আপনাদের। প্রথমে আনোয়ার কামাল, আপনার কাছে যেতে চাই। আপনি চট্টগ্রামের হোটেল মোটেলের উদ্যোক্তা। তো আপনার কাছে জানতে চাই যে আসলে পর্যটন শিল্পের এখন কি অবস্থা, কি পরিমাণ, আপনি তো ট্যুর অপারেট করেন, কি অবস্থা? ধন্যবাদ। আজ বিশ্ব পর্যটন দিবস। একটু আগে আমরা রেডি শেষ করে আসলাম। আমরা আজকে সারাদিন কক্সবাজারে দেশ বিদেশ থেকে আগত পর্যটকদেরকে স্বাগত জানাচ্ছি এবং জুমে যারা আছেন, আমি অনেকের সাথে পরিচয় নেই, সবাইকে আমার কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার ক্লাব থেকে আপনাদেরকে পর্যটনের শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আচ্ছা, কক্সবাজারে তো বাংলাদেশের যে ইনবাউন্ড ট্যুরিজম হয়, সেখানে তো বাংলাদেশে প্রচুর ট্যুরিস্ট যায়। কি অবস্থা এখন? এই 1.5 বছরের চিত্রটি আসলে কেমন? আপনাদের ব্যবসার কি অবস্থা? আমরা তো কোভিড-19 প্রায় 2 বছর বা 2 বছর যাবৎ হোটেল মোটেল এবং পর্যটন সংশ্লিষ্ট যারা যে সমস্ত ব্যবসা আছে সবকিছু বন্ধই ছিল। আপনার এই তো কয়েকদিন আগে থেকে যে পর্যটন ব্যবসা চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত কক্সবাজারে খুব ভালো ব্যবসা আল্লাহর রহমতে চলতেছে
এবং আন্তর্জাতিক টুরিস্টও আসতেছে। কিছু কিছু দেখা যাচ্ছে আমরা যখন এখানে আপনার রোহিঙ্গা শরণার্থীর জন্য বিদেশি ইনভলভ আছে, এই কারণে বাইরে থেকে অনেক পর্যটক আসা শুরু করেছে এবং ইনভলভ টুরিস্টও আছে। আমরা মোটামুটি আল্লাহর মধ্যে ভালো আছে। আমরা একটা দাবি জানাচ্ছি, যদি শীঘ্রই সেন্ট মার্টিনের যদি যে জেটিটার দুরবস্থা, জেটিটা যদি ভালো হয়ে যায়, কক্সবাজারের পর্যটনের অবস্থা আরো ভালো হয়ে যাবে এবং আমরা যারা ট্যুরিজমের ব্যবসা করি আমাদের ব্যবসার দিক আরো উন্মোচন হবে। এবং সরকারি ভাবে যদি বেসরকারি খাতকে যদি সরকার একটু প্রমোট করে, সব দিক দিয়ে যদি সরকার একটু বেসরকারি খাতকে যদি আরো যারা বেসরকারি উদ্যোক্তা আছেন তাদেরকে যদি ব্যবসায়িকভাবে সহযোগিতা করে, এই কক্সবাজার থেকে হাজার কোটি টাকা সরকারি রাজস্ব আদায় করার জন্য সচেষ্ট হবে। আপনাদের করোনায় কি ধরনের ক্ষতি, কি পরিমাণ ক্ষতি হয়েছে আমি সেটি জানতে চেয়েছিলাম। করোনায় আপনার প্রচুর ক্ষতি হয়েছে। আমরা যারা টুরিস্ট সংশ্লিষ্ট প্রায় 3 লক্ষ ব্যবসায়ী এবং 3 লক্ষ পরিবার এই টুরিস্ট ব্যবসার সাথে সংশ্লিষ্ট আছেন। সেটি কি পুরো বাংলাদেশের চিত্র বলছেন না আপনি কক্সবাজার ট্যুর অপারেটর? কক্সবাজার, সেন্ট মার্টিন এবং আপনার বান্দরবন থেকে শুরু করে কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবান কি 3 লাখ ট্যুর অপারেটর কাজ করছে? ট্যুর অপারেটর আছে, ট্যুরিজমের সাথে আপনার হোটেল মোটেল জোন ব্যবসায়ী আছে, আচ্ছা আচ্ছা, আপনার কিটকাট ব্যবসায়ী আছে। আমি আপনার এখানে টুরিস্ট পাশাপাশি প্রায় 18টা সংগঠনের কথাই বলছি। আচ্ছা 18টা সংগঠন, আমরা একটা ফেডারেশন নিয়ে ট্যুরিজম নিয়ে কাজ করি। এই হিসাবে আমি কক্সবাজারের সমস্ত চিত্রের কথা বলছি। আমরা তো ট্যুরিজম কাজ করি হচ্ছে আপনার 200 থেকে 300 সংগঠন। আচ্ছা, আমাদের ট্যুরিজমের সাথে সংশ্লিষ্ট প্রায় 3 লাখ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি এটি বলছেন। আচ্ছা, এবারে সালে আহমদ, আপনি চট্টগ্রামের হোটেল মোটেল যে উদ্যোক্তা, আপনার কাছে জানতে চাই যে আচ্ছা, আপনার সংযোগটি সম্ভবত একটু বিচ্ছিন্ন হয়েছে, আমরা অপেক্ষা করছি আপনার জন্য। আমি এফবিসিসিআইর যে পরিচালক নাসির, আপনার কাছে জানতে চাই যে এই জিডিপিতে পর্যটন খাতের আসলে কি অবস্থা, মানে কতখানি অবদান আছে জিডিপিতে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। আসলে আপনি জানেন যে আমাদের এবারের বিশ্ব পর্যটন দিবস আজকে পালিত হচ্ছে। সেখানে বিশ্ব পর্যটনের যে মূল প্রতিপাদ্য এবার অন্তর্ভুক্তমূলক পর্যটন। আমরা যেটা আপনি যেটা জিডিপির কথা বলেন, সারা পৃথিবীতে 2019 সালে জিডিপিতে 10%-এর উপর অবদান ছিল পর্যটন খাতে। পর্যটন হচ্ছে একমাত্র বৃহত্তর খাত যেখানে সবচেয়ে বেশি লোক একসাথে উপকৃত হয়। এখন যেটা হচ্ছে যে আমাদের জিডিপি তো 3 বছর 2% উপর ছিল, এবার আরো বাড়াবে হয়তো। সেখানে আমাদের বেশ কিছু কাজ এখানে রয়ে গেছে, সেগুলো আমাদের করতে হবে সরকারি এবং বেসরকারি উদ্যোক্তাদের মধ্যে। পর্যটন খাতের কত জিডিপিতে অবদান কত সেটি আমি জানতে চেয়েছিলাম। আপনি কি 2%-এর উপরে, আসলে 2% উপরে হবে পর্যটন খাতে জিডিপিতে অবদান? আচ্ছা, ঠিক আছে। এরপর আমি এখন যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের, আপনার কাছ থেকে, আবু তাহের মোহাম্মদ সোহেব, আপনার কাছে জানতে চাই যে সিলেট তো আমাদের পর্যটনের একটি বড় জায়গা এবং সেখানকার পর্যটন শিল্পের কি অবস্থা, পর্যটন সংশ্লিষ্ট যে ব্যবসা বাণিজ্য সেটি আসলে এই করোনার সময় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন কি অবস্থা? ধন্যবাদ। আমি পর্যটন দিবসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে নাসির মজুমদার সহ আনোয়ার কামাল ভাই আছেন, আরো যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে শুভেচ্ছা এবং নিউজ 24 এর দর্শকদেরকে আমি সিলেট চেম্বারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে আপনাদের নিউজ 24-কে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ পর্যটন দিবসে এই পর্যটন নিয়ে আপনারা যে আলোচনার সৃষ্টি করেছেন, এটা এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে ক্ষতির পরিমাণ যেগুলো আমাকে প্রায় প্রশ্ন করা হয়,
আপনিও আজকে প্রশ্ন করলেন যে ক্ষতির পরিমাণটা কেমন। আমি একটু বলি আপনাকে, সেটা হচ্ছে যে পর্যটন এমন একটি বিষয় যে আমরা মনে করি যে প্রায় আমাকে বলা হয় যে হোটেল রিসোর্ট গুলোই মনে হয় পর্যটনের সাথে সম্পৃক্ত। আসলে আপনি দেখেন যে একটি শহরে রিক্সা ড্রাইভার থেকে শুরু করে, বেবি ট্যাক্সি থেকে শুরু করে, নৌকার বারখি থেকে শুরু করে, ওই এলাকার গরিব মানুষ যারা দোকানদার, সব মানুষগুলো কিন্তু পর্যটনের সাথে সম্পৃক্ত। সো এটা একটা বিশাল একটি খাত। আপনি জানেন যে পৃথিবীর সব থেকে বড় শিল্পটি হচ্ছে পর্যটন শিল্প, এবং এই শিল্পের আমাদের এখানেও কিন্তু সিলেটে দিন দিন এই চাহিদা বাড়ছে। কারণ আপনি জানেন যে প্রকৃতি কন্যা সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে মুগ্ধ হয়ে মানুষ আসছেন, এবং এখানে সিলেটের হযরত শাহজালাল শাহফরান রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফও আছেন। সবকিছু মিলে টাঙ্গুয়ার হাওর আছে। তো সবকিছু মিলে সিলেটে কিন্তু পর্যটকরা যথেষ্ট পরিমাণে প্যান্ডামিকের আগে এবং বর্তমান সময়ে মানুষ কিন্তু আসছেন। আমরা যে ক্ষয়ক্ষতি, আমরা একটা অনুমান নির্ভর একটা হিসাব আমরা করেছি যে প্রত্যেক দিন আমরা প্রায় 1 কোটি টাকার মতো আমরা আমাদের পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্ট যারা, তাদের ক্ষতি হয়েছে। মাসে যদি আপনি ধরেন প্রায় অলমোস্ট 1 থেকে প্রায় 30 কোটি 40 কোটি টাকার মতো আমরা মানে খরচের কথা বলেছি, যে আমরা মানে ক্ষতির পরিমাণ বলেছি। এই ক্ষতি আরো অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা অনুমান নির্ভর করে এই তথ্যটুকু আমরা সিলেট চেম্বারে সংগ্রহ করেছি। এবং যে ক্ষতিগুলো আমাদের সব থেকে বেশি হয়েছে সেটা হচ্ছে যে আপনি জানেন হোটেল এবং রেস্টুরেন্ট, এদের ক্ষতির পরিমাণটা বেশি এবং এটার এফেক্টটাও বেশি। এখানে অনেকগুলো শ্রমিক এই ব্যবসা সাথে এই ট্যুরিজমের সাথে সম্পৃক্ত ছিল, এবং যখন 2 বছরের টানা ব্যবসায়ীরা যখন তাদেরকে ব্যবসা করতে পারে নাই, তখন অনেক কর্মী ছাঁটাই করার হয়েছে, যার ফলে এখানকার এই ব্যবসার সাথে রিলেটেড শ্রমিকরা কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট আমি আশাবাদী যেটাই হচ্ছে, এটা শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য কিন্তু এটা এই প্যান্ডামিকটা ছিল। সুতরাং এখন নতুন করে নতুন সূর্য হয়েছে, অন্ধকারের পরে আলো আসবেই। আলো এসেছে, ইনশাল্লাহ আমরা আবার নতুন ভাবে জেগে উঠবো, এবং আমরা চেষ্টা করছি সিলেট চেম্বার সহ সিলেটের ব্যবসায়ীরা, সিলেটের হোটেল মালিকরা যে আবার নতুন উদ্যমে যেন আমরা আমাদের যে ব্যবসাটা আমরা পাচ্ছি, এই পর্যটন খাতের গতি ফেরানোর জন্য চেষ্টা করা হচ্ছে। তো আমরা জানি যে জিডিপিতে 2% হচ্ছে পর্যটন খাতের অবদান, সেটিকে সরকারের একটি মাস্টার প্ল্যান আছে যে 10% নিয়ে যাওয়া। এরই মধ্যে তো আমাদের করোনার একটি বাস্তবতা আছে, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। তো এই যে টার্গেটটি 10%, সেটির কি অবস্থা, এবং একটি বিদেশি সংস্থাকে নিয়োগ দেওয়া হয়েছে এরকম, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। আপনি জানেন যে পৃথিবীতে মানে আমরা টোটাল বৈশ্বিক অর্থনীতিকে যদি আমরা হিসাব করি, সেখানে কিন্তু $2.9 ট্রিলিয়ন মানে অবদান রাখে বিশ্ব জিডিপিতে। অর্থাৎ বিশ্ব জিডিপি কিন্তু 10% অবদান রাখে এই পর্যটন শিল্প। যে কাজটি করতে হবে, আমি শুনলাম আপনার ভিডিওতে আপনি একটি প্রতিবেদন দিয়েছেন, এখানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর গলাটি আমি শুনলাম, আমি দেখতে পারিনি। একটি বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেকটি আমরা এখন আমি বাইরের পর্যটক বাদ দিলাম, লোকাল পর্যটকরা কিন্তু খুব বেশি পরিমাণে এখন বাইরে যাচ্ছে, মানে পর্যটনের সাথে সম্পৃক্ত হচ্ছে। যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের পর্যটন স্থানগুলো এবং কানেক্টিভিটি, এই দুটো জিনিস আমাদেরকে বাড়াতে হবে। তাহলেই কিন্তু মানে আমরা 2% থেকে রাতারাতি আমরা যে 10% চলে যাব, আমি এটা বলি না। প্রথমেই মনোযোগ দিতে হবে কানেক্টিভিটি এবং পর্যটনের যে স্থানগুলো, সেই জায়গাগুলোতে এইগুলোর ডেভেলপমেন্টের উপর, এগুলোর যোগাযোগের উন্নয়ন এবং স্থানগুলোর উন্নয়নের বিষয়ে আরো শুনবো আপনার কাছে। এই মুহূর্তে আমাদের নিতে হচ্ছে একটি বিরতি। দর্শক বিশ সংলাপে নিচ্ছে একটি বিরতি, ফিরবো বাকি আলোচনা। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম বিশ সংলাপে। আমরা কথা বলছিলাম পর্যটন খাত নিয়ে, সংকটের সম্ভাবনার পর্যটন শিল্প। এবার আমি আসতে চাই সালেমা, চট্টগ্রাম হোটেল মোটেল ব্যবসার একজন উদ্যোক্তা। আপনার কাছে জানতে চাই যে আপনি তো হোটেল মোটেলের
ব্যবসায়ী, তো এই ক্ষেত্রে চট্টগ্রামের যে পর্যটকরা যায়, এর সরাসরি পর্যটন খাতের যে সরাসরি যে আঘাতটি সেটি হোটেল মোটেল ব্যবসায়ীদের উপরেই এসেছে। তো আপনার কাছে আপনি একটু বলবেন যে চট্টগ্রামের এই যে হোটেল মোটেল ব্যবসা, সেটির আর্থিক ক্ষতি বা সামগ্রিক ক্ষতি কতটুকু হয়েছে এই করোনার সময়টাতে? সালেহ আহমেদ, আপনি কি শুনতে পেয়েছেন? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। প্রশ্নটি বুঝতে পেরেছেন? না, বুঝিনি, প্লিজ আবার বলুন। আচ্ছা, পর্যটনের যে ব্যবসার যে আপনি হোটেল মোটেল ব্যবসার সাথে যুক্ত আছেন, তো পর্যটন ব্যবসার যে এই করোনার সময় যে ক্ষতিটি হয়েছে সেটি তো সরাসরি আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো কি অবস্থা এই করোনাকালীন সময়ে, কতটা ক্ষতি হয়েছে এবং এখন কি অবস্থা? ধন্যবাদ। আজকে বিশ্ব পর্যটনের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রশ্ন উত্তরে আমরা অনেকবার বলেছি এবং আমাদের সাথে যে 3 জন সংযুক্ত 4 জন ওনারাও বলার জন্য চেষ্টা করছেন। আসলে সুনির্দিষ্টভাবে বলা যাবে না কত। এই ক্ষতির পরিমাণ অপরিসীম। একমাত্র পর্যটন ক্ষেত্র হচ্ছে তছনছ হয়ে গেছে। আপনার নিজের অভিজ্ঞতাটি একটু বলবেন। চট্টগ্রামে বলা যায় আমাদের কয়েক হাজার কোটি টাকা, প্রায় 20,000 কোটি টাকা আমাদের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের পর্যটন এবং হোটেল মোটেল সৈকত এবং দর্শনার্থী যেগুলো স্পট আছে, পর্যটন স্পট, এই ক্ষেত্রে আমাদের ক্ষতি হয়েছে। আচ্ছা, এখন কি অবস্থা? এখন কি অবস্থা? এখন এই যে গত কয়েকদিন আগে যে পর্যটন গুলো লকডাউন ওপেন করার পরে বিশেষ করে আমাদের কক্সবাজারে একটা চিত্র তুলে ধরা হয়েছে। এখানে 3 ধরনের ঠাই নাই, এমন ভাবে স্থানীয় দর্শকরা পর্যটকরা ভিড় করছে। এখন যে অবস্থা যাচ্ছে, এইভাবে গেলে আমাদের ক্ষতিগুলো সাহসে সেটা আমরা পূরণ করে নিতে পারবো। এখন একটা পূর্বের মতো স্বাভাবিক অবস্থা এসেছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা যে বিধ্বস্ত অবস্থা থেকে কেটে উঠতে আমাদেরকে আবার নতুন ভাবে অর্থনৈতিক ভাবে যোগান দিতে হচ্ছে। সর্বক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে নতুন ভাবে অর্থনীতিতে যোগদান না দিলে আমরা সেটা দর্শকদের বা পর্যটকদেরকে আকৃষ্ট করতে পারছি না। আমাদের এখানে বলা হয়েছে যে যোগাযোগ, কানেক্টিভিটির চেয়ে বড় মারাত্মক বিষয় হচ্ছে যে নিরাপত্তা এবং থাকা খাওয়ার সুব্যবস্থা এবং প্রত্যেকটা স্পট বা পর্যটকদের প্রিয় থাকে। সেই প্রিয়ভাবে গড়ে তোলা হলে আমাদের কোনো পরিকল্পনা নাই। পর্যটন শিল্পের সরকারকে সুদূর প্রসারে আপনার পরিকল্পনা গ্রহণ করতে হবে, তাহলে আমরা এই পর্যটন যে লোকসান হয়েছে কোভিডে সেটা আমরা উত্তরণ করা সম্ভব হবে। বিশেষ করে তরুণ সমাজ এগিয়ে আসছে। পর্যটন পথে দেখাচ্ছে তরুণরা অনলাইনে ট্রাভেলিং ট্যুরস তারা করছে, তারা পর্যটকদেরকে গাইডলাইন দিচ্ছে। আমাদের পর্যটন বোর্ড আছে, কিন্তু সেই বোর্ড ঢাকায় বসে বাংলাদেশের সকল পর্যটন বরিশাল, চট্টগ্রাম, সিলেটকে উন্নয়ন করা সম্ভব না। আমাদের দাবি সরকারের কাছে প্রত্যেকটা জেলায় একটা করে পর্যটন বোর্ড গঠন করা হোক। তাদের তত্ত্বাবধানে সামগ্রিকভাবে পর্যটন শিল্পকে এগিয়ে যদি আনি, আমরা এখানে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রভূত এবং অকল্পনীয় একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ পিছিয়ে আছি। আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের এবং আন্তর্জাতিক মানের প্রত্যন্ত তথ্য সবগুলো আকর্ষণীয়, যে স্পষ্ট বিশেষ করে ধর্মীয় পর্যটন, এগুলো অত্যন্ত আকর্ষণীয়, কিন্তু এগুলো আমরা কাজে লাগাইতে পারছি না সমন্বিত প্রচেষ্টার অভাবের কারণে। তাইলে আমরা এই ক্ষতি পূরণ করা সম্ভব যদি একটা পর্যটন মন্ত্রণালয় আলাদা হওয়া উচিত। আমরা পর্যটন মালা আলাদা এই জন্য করছি যে প্রবাসীরা আজকে যেভাবে বৈদেশিক মুদ্রা দেশে সরবরাহ করছে, একইভাবে তার চেয়ে দ্বিগুণ সরবরাহ বা বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। আপনি নিরাপত্তার ইস্যুটি তুলেছেন, নিরাপত্তার দেবার কথা বলেছেন। কি ধরনের নিরাপত্তাহীনতার আছে এই পর্যটন খাতে এবং পর্যটকদের জন্য, এবং কিভাবে কোন কোন জায়গায় আসলে এই নিরাপত্তাহীনতাটি রয়েছে এবং কি করা যেতে পারে? ঘটনাগুলো আছে, প্রথমে আমি কক্সবাজারের কথা বলি। সেখানে আনন্দে পুরা পরিবার নিয়ে দেখ স্থানীয় লোকদের সিন্ডিকেটের পড়ে যায় এবং সন্ত্রাসীরা চিন্তাকারীরা তাদের মালামাল, ক্যামেরা, মূল্যবান টাকা পয়সা ছিনিয়ে নেয়। এই ক্ষেত্রে পর্যটন সরকার যদি এইগুলোতে নিরাপত্তা দেয়, তাহলে সেই অঞ্চলগুলো দেখার জন্য মানুষ আরো বেশি আগ্রহ প্রকাশ করবে। তাহলে পর্যটনের প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। থেকে এই নিরাপত্তাটা আমাদের দেওয়া উচিত। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ ওখানে নিরাপত্তা অভাব ফিল করে, কেন সেটা হচ্ছে না?
এটা গভীরভাবে খতিয়ে দেখা উচিত সরকারকে এবং স্থানীয় প্রশাসনকে। আমি মনে করি এখানে স্থানীয় প্রশাসনের চরম ধরনের গাফিলতি রয়েছে, নাহলে এই মানুষগুলো পর্যটকরা যাচ্ছে সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে এখানে পর্যটক স্পট, এই স্পটের চারিদিকে নিরাপত্তার ব্যবস্থা করা উচিত প্রশাসনকে। এবং আপনার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে এখানে পর্যটকরা এসে নিরাপত্তাহীনতায় ভোগে এবং স্থানীয় সন্ত্রাসীরা তার নানাভাবে উত্তক্ত করে থাকে। কক্সবাজার ট্যুর অপারেটর টুয়াবের যে কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার কামাল, আপনার কাছে জানতে চাই যে এই যে নিরাপত্তার ইস্যুটি তুলেছেন, এটি কি চট্টগ্রামে, এবং এইটি কি একটি বড় কারণ যে আমরা বিদেশি পর্যটকদের টানতে পারছি না, যেখানে পাতায়ার বা ফুকেট এ ধরনের বিচ দিয়ে অনেক টাকা তারা রোজগার করছে, সেখানে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত থাকার পরও আমরা আকর্ষণ করতে পারছি না? সমস্যাটি কোথায়? ধন্যবাদ। আমি চট্টগ্রামের সম্মানিত ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ীকে ওনার কথা ধরে বলতে চাই, একসময় কক্সবাজারে অনিরাপত্তাহীনতায় কত মানুষ থাকতো। কক্সবাজারের টুরিস্ট পুলিশ, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, সেন্ট মার্টিন যে বলয় গড়ে উঠেছে টুরিস্ট পুলিশে যে কাজ করতেছে, আমার মনে হয় 10 বছরে একটা টুরিস্টেরও কিছু খোয়া গেছে কিনা আমার জানা নেই। উনি কি হিসেবে বলেছে আমি বলতে পারবো না। কক্সবাজার এখন 100% নিরাপদ বলতে পারে না। বিচ বলেন, সেন্ট মার্টিন বলেন, শিপ বলেন। আচ্ছা, নিরাপত্তার বিষয়টিকে আপনি অস্বীকার করছেন, মানে স্বীকার করতে চাচ্ছেন না সেক্ষেত্রে? আচ্ছা, আমরা কেন আসলে বিদেশি পর্যটকদের আমরা বিদেশি যদি বিচগুলোতে যেমন ভিড় দেখি বা সেরকম একটা পর্যটকদের আমরা টানতে পারছি না, আমাদের পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত থাকবার পরেও? এবং আপনার এটা বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আপনারা হয়তো জানেন, এক্সক্লুসিভ জোন করতেছে সাবরাঙে, এবং আপনার বিদেশি পর্যটক এখন আপনি যদি বিচে আসেন দেখতে পারবেন, আমি তো বললে হবে না। কক্সবাজারে রোহিঙ্গার কারণে আপনার প্রায় 400 থেকে 500 বিদেশি কক্সবাজারে অবস্থান করতেছে। আপনার ওনারা ইউএনডিপি থেকে শুরু করে যতগুলো এনজিও আছে সবগুলোতে বিদেশিরা কাজ করতেছে কক্সবাজারে। পৃথিবীর এমন কোনো দেশ না আমার জানা মতে, প্রায় 70টা দেশের আপনার বিদেশি কক্সবাজারে এখন অবস্থান করতেছে। আজকে প্রায় রোহিঙ্গা আসার পর থেকে কক্সবাজারে আপনি 5 স্টার হোটেল বলেন, রিসোর্ট বলেন, আর আমরা যেখানে বাড়িঘরে থাকি, আপনি কক্সবাজারের আপনার হোটেলের র্যাঙ্কের সাথে আপনি ঢাকার 5 স্টার র্যাঙ্কের চেয়ে অনেক বেশি। আপনি কক্সবাজারে যে বাসা বাড়িতে থাকি আমরা, যে বাসা বাড়ি আগে আপনার ছিল 10,000 টাকা, এখন ওটা হয়ে গেছে 20,000 টাকা। কক্সবাজারের মানুষের জীবন মানের এত বৃদ্ধি পেয়ে বিদেশের কারণে। আমি জানি না কোনো পত্রিকায় আসছে কিনা, কোনো কিছুটা আসছে কিনা, কোনো বিদেশি কোনো পর্যটক এই পর্যন্ত লোকাল এর সাথে হয়রানি হয়েছে কিনা আমি জানি। আমার ভদ্রলোক যিনি বলছেন হয়তো উনি আগের কথা ধরে বলেছেন। এখন আপনার আজকে টুরিস্ট পুলিশে কাজ করতেছে, যেমন আজকে র্যালি করতেছি, আপনি টুরিস্ট পুলিশ, আপনি কক্সবাজার থেকে আপনার যে 120 কিলোমিটার স্যান্ডি বিচের আপনি 18টা ভাগে এখন টুরিস্ট পুলিশের অলরেডি আপনার। আচ্ছা, আপনার কাছে জানতে চাওয়া হয়েছিল যে আমরা কেন আসলে এই আমাদের এত বড় লংগেস্ট সি বিচ, সেটিকে আমরা কেন এখনো পর্যন্ত সেভাবে পর্যটকদের কাছ থেকে আমাদের একটা অন্যতম খাত হতে পারতো। আর শুনবো আপনাদের সকলের কথায়, একটি বিরতি নিতে হচ্ছে আবারও বীজ সংলাপে। দর্শক, ফিরবো বাকি আলোচনা বিরতির পরে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম সংকটের সম্ভাবনা পর্যটন খাত বিষয়ে। আমি আসতে চাই এফবিসিসিআইয়ের পরিচালক নাসিম মজুমদার আপনার কাছে, যে আমাদের পর্যটন শিল্পে কর্মসংস্থান কি পরিমাণ হয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে? আমাদের সৌন্দর্য বলেন, আমাদের মানে ধর্মীয় অনুভূতির, আমরা তো জিওতে যাই না ইন্ডিয়াতে, ওই যে কি বলে খাজা বাবার দরবারে, আজমির শরীফ যাই না। সো এগুলোকে ব্র্যান্ডিং করতে হবে। নাও টাইম আর গোয়িং, যে এইসব কাজ করে আমাদেরকে ব্র্যান্ডিং এ নামতে হবে। আমি আপনাকে
আমি নতুন নবনির্বাচিত প্রেসিডেন্ট হয়েছি। আমি নাসির মজুমদার আপনার কাছে প্রশ্ন করেছিলাম যে আমাদের পর্যটন খাতে কত কর্মসংস্থান হয়, কত সেটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে? আসলে আমাদের তথ্য মতে প্রতি একজন টুরিস্টের জন্য আমাদের প্রায় 10 জনকে নিযুক্ত করতে হয়। সেই হিসেবে যদি আমরা প্রায় 50 লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এই পর্যটনের সাথে। আসলে আমাদের অ্যাকচুয়াল কোনো গবেষণা আমাদের নাই। আমাদের বাংলাদেশ বিসিএস যেটা দেয় সেটাই আমরা পাই। তা আমাদের এখন আমরা আরেকটা কথা যখন যে আলোচনা হচ্ছিল যে আমাদের পরিবেশ বা আমাদের আইন শৃঙ্খলা নিয়ে, আসলে আইন শৃঙ্খলা আমাদের এত খারাপ না। আপনার রোহিঙ্গা নিয়ে যদি আমরা বলি, আমাদের রাজনৈতিকভাবে যদি আমাদের সমস্যা আছে, কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু কক্সবাজার অনেক লাভবান হয়েছে রোহিঙ্গার কারণে। কক্সবাজারের প্রত্যেকটা হোটেল, মোটেল, বাড়ি ঘর, ব্যবসা প্রত্যেকটা কিন্তু জমজমাট বিজনেস করছিল ওনারা গত 2টা বছর। তবে এটা রোহিঙ্গাদের কারণে কিন্তু। আচ্ছা, রোহিঙ্গাদের কারণে কিছু বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে, সেই কারণে কিছু বিদেশি পর্যটক আছে, কিন্তু এটি তো পর্যটন শিল্পের জন্য নিয়মিত কোনো বিষয় নয়। এটি একটি রোহিঙ্গা ইস্যুতে এটিকে কি পর্যটন শিল্পের ধরা যায় কিনা? আচ্ছা, আমি এবারে আমি আসতে চাই আবু তাহের মোহাম্মদ সোহেব, আপনার কাছে, সিলেট চেম্বারের সভাপতি। আপনার কাছে জানতে চাই যে পর্যটন শিল্পের বর্তমান অবস্থায় যেটি এগিয়ে নেবার জন্য কি চ্যালেঞ্জটি আপনি দেখছেন? সরকার একটি মহাপরিকল্পনাও হাতে নিয়েছে, যেটি 2020 সালে হবার কথা ছিল, করোনার কারণে সেটি বাধাগ্রস্ত হয়েছে। 22 সালে করবার রোড ম্যাপ তৈরি হয়েছে। তো আপনার কাছে জানতে চাই এই যে কর্মযোগ্য আবু তাহের মোহাম্মদ সোহেব, আপনার কাছে। ধন্যবাদ। আমরা একটু আগে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে এখন যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের যে পর্যটনের স্থানগুলো, যেসব জায়গাগুলো আছে বাংলাদেশের পর্যটন স্থান, এগুলোকে ঢেলে সাজানো দরকার। এবং দ্বিতীয় যে এবং নিরাপত্তার ব্যাপারটি সব জায়গায় তো একই রকম না, তবে নিরাপত্তার ব্যাপার টুরিস্ট পুলিশটা কিন্তু কাজ করছেন। নিরাপত্তার ব্যাপারটি আমাকে মোস্ট ইম্পর্টেন্টলি চিন্তা করতে হবে, বিকজ ফরেন ট্যুরিজমের জন্য এটা কিন্তু খুবই দরকার। থার্ড যে জিনিসটা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন, সেটি হচ্ছে যে এখন টোটাল এই সবগুলো নিয়ে আমাদের টোটাল বাংলাদেশকে নিয়ে ব্র্যান্ডিং করা দরকার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন। তো দেখেন যে মনে একটু আওয়াজ হচ্ছে, যদি আপনারা কেউ মিউটে দেন, যারা কথা বলছেন না, নাচির ভাই একটু মিউটে দেন। আমরা এই কাজটি যদি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু চিন্তা করেছেন, উনি যে বিচক্ষণ প্রধানমন্ত্রী বাংলাদেশের, এখন সবকিছু করে নিয়ে আমাদেরকে কিন্তু সামনের দিকে সিলেট বাংলাদেশকে জানাতে হবে যে বাংলাদেশ একটা সুন্দর জায়গা, বাংলাদেশের প্রকৃতিতে সমৃদ্ধ একটি জায়গা, যেখানে মানুষ আসার জন্য তাকে উৎসাহিত করতে হবে। আমরা যেটাকে বলি ব্র্যান্ডিং, এই জায়গাটুকু আমাদের এখন দরকার। এবং সেটা আরেকটা যে জিনিস, পর্যটন খাতকে এতদিন আমার মনে হয় গুরুত্ব দেওয়া হয়নি, বাট বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী এটাকে আমার মনে হয় অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এবং আলাদাভাবে বরাদ্দ দিয়ে পর্যটন স্থানগুলোকে মানুষের জন্য আকর্ষণীয় করে তুলতে হবে। এটা আমার সব থেকে বড় চাওয়া, এবং এটা যদি আমরা করি, নিরাপত্তার ব্যাপারটি আসে, আমার মনে হয় বাংলাদেশকে কেউ আর পর্যটনের ব্যাপারে দমিয়ে রাখতে পারবে না। আচ্ছা, একদম আলাদাভাবে বরাদ্দ দিয়ে ঠিক করতে হবে এবং সবকিছু গুছিয়ে তারপরে বাংলাদেশকে ব্র্যান্ডিং করবার কথা আপনি বলছেন। বাংলাদেশের টোটাল পৃথিবীর টোটাল জিডিপি 10% সেই লক্ষ্যটি সরকার নির্ধারণ করেছে। সালেহ আহমেদ, আপনার কাছে জানতে চাই, এই যে হোটেল মোটেল ব্যবসার সাথে আপনি যুক্ত আছেন, এই করোনাকালীন যেই অবস্থাটি আপনারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ব্যবসাটিকে ফিরিয়ে আনবার জন্য আসলে কি করণীয় সরকারের পক্ষ থেকে? এই জন্য আমরা সরকার যে কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা ছাড়া কখনো সে তার বর্তমান অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে পারে না। এই বর্তমানে যে ক্ষয়ক্ষতি আমাদের পর্যটন সেক্টরে হয়েছে, এটার সরকারকে প্রণোদনা সহ বিভিন্ন আর্থিক সুবিধা দিয়ে সহজ কিস্তিতে বা সহজভাবে সরকার আমাদের পর্যটনের ক্ষতিগ্রস্ত সেক্টর খাতে পাশাপাশি কাজ করতে হবে এবং আমাদেরকে মাঠ পর্যায়ে আমরা যারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি সেইগুলো পরিসংখ্যান নিয়ে সেখানে কি পরিমাণ বিনিয়োগ বা আর্থিক সহযোগিতা দেওয়া যায় সেইভাবে দ্রুতভাবে যদি একটা বহুমাত্রিক পরিকল্পনা করে যদি এগিয়ে না আসে, তাহলে আমার মনে হয় আমাদের এই অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে।
তারপরে আমরা বলবো এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বিভিন্ন ধরনের উন্নতি, বহুমাত্রিক উন্নয়ন যেটা হয়েছে, সেটা ছোঁয়া পাওয়ার একমাত্র রাস্তা হলো পর্যটকরা বিদেশ থেকে এখানে যখন আসবে সেই উন্নয়ন কি হয়েছে, কোন খাতে কি পরিমাণ কি হয়েছে, কোনটা দর্শনীয় এলাকা, কোনটা আমার পরিভ্রমণ করা উচিত। ভ্রমণ পিপাসু মানুষরা সবসময় তাদের নিজস্ব একটা চয়েস থাকে, কোন এলাকা আমি যাব, সেই এলাকা থাকতে হবে আকর্ষণীয় এবং সেটা আন্তর্জাতিক মানের হতে হবে। বৈদেশিক পর্যটকরা আন্তর্জাতিক মানের যদি না হয়ে থাকে তাহলে আসবে না। আর আপনি বলেছেন যে রোহিঙ্গাদের ওখানে যে টেকনাফে, অসংখ্য ধন্যবাদ, আপনার কথা বুঝতে পেরেছি। আনোয়ার কামাল, আপনার কাছে জানতে চাই বিদেশি পর্যটকদের টেনে আনতে হলে এই মুহূর্তে কি করণীয় এবং কি চ্যালেঞ্জগুলো আছে? বিদেশি পর্যটকরা এসে আমরা যেমন শুনি যে বিভিন্ন জায়গায় যেতে হলে কানেক্টিভিটি এবং বিভিন্ন ধরনের সেবা যেমন টয়লেট ফ্যাসিলিটি এগুলো রাস্তার মধ্যে থাকে না, এই সমস্যাগুলো আপনি কি দেখছেন? আপনি ট্যুর অপারেটিং এর সাথে যুক্ত আছেন। আনোয়ার কামাল, আপনি কি প্রশ্ন, আপনি আনমিউট করতে হবে আপনার ডিভাইসটি। কক্সবাজার 120 কিলোমিটার স্যান্ডি বিচ থাকলেও আমরা মূলত ব্যবহার করি 5 থেকে 10 কিলোমিটার বিচ। আমরা চাই, সরকারের কাছে আমাদের দাবি, বিদেশি উদ্যোক্তাদেরকে দিয়ে যদি কক্সবাজারে ভালো মানের রাইডস, রিসোর্ট এবং আপনার বাসমান রেস্তোরাঁ এবং বিদেশি উদ্যোক্তাদের, বিদেশি টুরিস্টের জন্য যদি থাকার ভালো ব্যবস্থা করতে পারি বাকি জায়গাগুলোতে, তাহলে কক্সবাজারে বিদেশি পর্যটক অনেক পরিমাণে বেড়ে যাবে। আমি আপনাকে আরেকটু কথা বলতে চাই, আমরা কক্সবাজারে আপনার যে চট্টগ্রামের বঙ্গবন্ধু ক্যানাল থেকে শুরু করে আপনার আন্তর্জাতিক এয়ারপোর্ট, আপনার সবগুলো যদি আপনার ঠিকমতো রেল লাইন যদি হয়ে যায়, আপনার বছর 3 মধ্যে কক্সবাজারের আপনার চেহারা পাল্টে যাবে। এবং আমরা এর মাধ্যমে জানাতে চাই সরকারকে যে কক্সবাজারে যে বিদেশি আপনার ইনভেস্টমেন্ট যদি হয় এবং জালিয়াত দ্বীপের যে কাজটা হচ্ছে, আপনার ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্য থেকে বোঝা গেল যে আসলে আন্তর্জাতিক মানের সেবা দিতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে ফিরবো বিচ সংলাপে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার আগে সব খবর দেখতে চোখ রাখুন নিউজ 24-এ।